আজ ম্যাকবেথের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্ট অলরেডি কমপ্লিট হয়েছে। ফার্স্ট পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নাও। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি লিঙ্ক থেকেও দেখে নিতে পারো। আর যারা এখনও পর্যন্ত অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটা দেখোনি, 3টে পার্টে বিভক্ত করে দেওয়া হয়েছে। তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেও গল্পটা দেখে নিতে পারো। তো যেখান থেকে এই ম্যাকবেথের প্রথম যে পার্টটা শেষ করেছিলাম সেই জায়গাটা একটু মনে করিয়ে দিই। শেষ করেছিলাম এইখান থেকে যে ম্যাকবেথের স্ত্রী অর্থাৎ লেডি ম্যাকবেথ গিয়েছিলেন ডানকানকে হত্যা করতে ছুরি নিয়ে, কিন্তু সেখানে গিয়ে ডানকানকে যখন দেখলেন ঘুমিয়ে থাকতে, সেই সময় ডানকানের মুখের ওপর তার বাবার ছাপ দেখতে পেলেন। তার বাবার যে চিত্র সেটা দেখতে পেয়ে তিনি তাকে আর খুন করতে পারলেন না। খুন না করে তিনি ঘুরে এলেন। এই পর্যন্ত হয়েছে। তাহলে চলো এবার সেকেন্ড পার্টটা শুরু করি। তবে সেকেন্ড পার্টটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। আর এই ভিডিওটা যাতে আরও ছেলে মেয়ে দেখতে পায় বা উপকার পায়, তার জন্য তোমরা তাদেরকে বেছে বেছে করে শেয়ার করে দাও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সি রিটার্ন টু কনফার্ট উইথ হার হাজব্যান্ড। তিনি ফিরলেন তার স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য। সি রিটার্ন তিনি ফিরলেন টু কনফার পরামর্শ করতে, উইথ হার হাজব্যান্ড তার স্বামীর সঙ্গে। এখানে সে বলতে লেডি ম্যাকবেথের কথা বলা হয়েছে, আর এখানে হাজব্যান্ড বলতে ম্যাকবেথের কথা বলা হয়েছে। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট অ্যাট মার্ডার। ম্যাকবেথ ভাবলেন যে এই মার্ডারের বিরুদ্ধে যুক্তি রয়েছে। হি থট তিনি ভাবলেন দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট অ্যাট মার্ডার, মার্ডারের বিরুদ্ধে যুক্তি। এই রিজনস কথার অর্থ হলো এখানে যুক্তি বা কারণ। ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ ডানকানের শুধুমাত্র প্রজাই ছিলেন তাই নয়, তিনি তার নিকট আত্মীয় ছিলেন। এখানে সাবজেক্ট বলতে এখানে প্রজা হিসেবে ধরা হয়েছে। বিসাইডস পাশাপাশি হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, তিনি অতিথি রাজার একজন গৃহকর্তাও ছিলেন। অর্থাৎ অতিথি রাজার গৃহকর্তা বলতে যেহেতু রাজা তার বাড়িতে এসেছে এবং রাজা বাড়িতে আসলে তার রাজা হচ্ছে অতিথি, এবং অতিথিকে যে আপ্যায়ন করায় আর কি তাকে বলা হয় হোস্ট অর্থাৎ গৃহকর্তা। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডার। তাই তার কর্তব্যই হলো রাজাকে মার্ডার থেকে রক্ষা করা। টু প্রোটেক্ট মানে রক্ষা করা। নট টু বেয়ার দ্য ডেঞ্জার হিমসেলফ, ছুরি নিয়ে তাকে মারা নয়, অর্থাৎ অস্ত্র নিয়ে তাকে মারা নয়। হি অলসো থট হাউ জাস্ট অ্যান্ড বেনভোলেন্ট এ কিং ওয়াজ ডানকান। তিনি আরও ভাবলেন ডানকান একজন ন্যায়পরায়ণ এবং উদারশীল ব্যক্তি। তো এখানে বেনভোলেন্ট কথার অর্থ হলো ন্যায়পরায়ণ। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তিনি তার প্রজাদের কাছে একেবারে পাপমুক্ত একজন মানুষ। হাউ লাভিং টু হিজ নোবেলিটি দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়ার নোবেলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। তিনি যেহেতু তার প্রজাদের কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র, তাই রাজার মৃত্যুতে তারা প্রতিশোধ নেওয়ার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে পড়বে। এখানে এই ডাবললি বাউন্ড টু অ্যাভেঞ্জ কথার অর্থ হলো অতিরিক্তভাবে প্রতিশোধ নেওয়ার জন্য একটা চাপ সৃষ্টি করা। মোরওভার, যাই হোক, বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, এই ওপরের যে সমস্ত কারণ রয়েছে তার নোবেলিটি, তার যে উদারতা, মহানুভবতা, এই সমস্তর জন্যই ম্যাকবেথ রাজার দিকে রইলেন, তিনি তার স্ত্রীর কথা শুনছেন না। ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ ম্যান। সমস্ত শ্রেণী মানুষের কাছে ম্যাকবেথ উচ্চ পদমর্যাদার অধিকারী হয়ে আছেন। হাউ কুড দোজ অনার্স বি স্টেইনড বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল আ মার্ডার। আর তিনি কিনা হত্যার মতো একটা জঘন্য কাজ করে সেই সমস্ত সম্মান কলঙ্কিত করতে চাইছেন। অর্থাৎ এটা বলতে চাইছেন যে এখানে এটা বলা হয়েছে যে ম্যাকবেথ যে রাজ্যে থাকতেন সেই রাজ্যের সমস্ত লোকজন সহ রাজাও তাকে বিশেষভাবে সম্মান করত। তো সেই সম্মানের জায়গা থেকে যদি তিনি রাজাকে হত্যা করেন তাহলে তার যে সম্মান সেটা ধুলোয় মিশে যাবে, তাই তিনি নিজেকে কলঙ্কিত করতে চান না। স্টেইন কথার অর্থ হলো কলঙ্কিত, রেপুটেশন কথার অর্থ হলো মর্যাদা, আর ফাউল কথার অর্থ হলো
ভুল কাজ বা অন্যায়। ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট, এসব মানসিক বিরোধের কারণে লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, তার স্বামী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এইসব ব্যাপারে না এগোনো। কনফ্লিক্ট কথার অর্থ হলো দ্বন্দ্ব, আর রিজলভড কথার অর্থ হলো সিদ্ধান্ত নিয়ে ফেলা। বাট শি ওয়াজ আ উম্যান নট ইজিলি সেকেন্ড ফ্রম হার ইভিল পারপাস, কিন্তু এত সহজে এই শয়তানি বুদ্ধি ত্যাগ করার মহিলা তিনি নন। এই শয়তানি বুদ্ধি বলতে ডানকানকে মেরে ফেলার যে চক্রান্ত, সেই চক্রান্তটাকে ভুলে যাওয়ার মহিলা তিনি নন। সি বিগান টু পুয়ার ইন অ্যাট হিজ ইয়ার্স ওয়ার্ড, তিনি তার কানে মন্ত্র দিতে শুরু করলেন। হুইচ, যেটি ইনফ্লুয়েন্স সঞ্চারিত করলেন এ পোর্শন অফ হার ওন স্পিরিট ইন্টু হিজ মাইন্ড, তার হৃদয়ের যে কথা, সেই কথাটা খানিক হলেও তিনি ম্যাকবেথের মধ্যে ঢুকিয়ে দিতে পারলেন। অ্যাসাইনিং রিজনস আপন রিজন, একের পর একটা যুক্তি দিয়ে। হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, হোয়াই হি শুড নট শ্রিঙ্ক, কেন তার উচিত নয় ফিরে আসা, ফ্রম দ্য রেজলিউশন তার কাজ থেকে, হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন তিনি যে কাজটা হাতে নিয়েছেন। এখানে তিনি বলতে চাইছেন যে তিনি যে কাজটা হাতে নিয়েছেন সেই কাজটা থেকে কেন ফিরে আসা উচিত নয় তার। হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট, বলছে একটা রাতের কাজ, উড গিভ দেয়ার তাদেরকে দেবে, অল কামিং ডেজ ভবিষ্যতে যে দিনগুলো তাদের সামনে আসছে, নাইটস টু কাম এই রাত্রি নিয়ে আসবে, সোভারিন পাওয়ার অ্যান্ড রয়্যালটি তাদের মধ্যে একটা সার্বভৌমিক ক্ষমতা এবং রাজার রাজত্ব, এই সব কিছু পাবে। এই বাংলাটা ঠিক এরকম বলা যেতে পারে, কিভাবে একটা রাতের কাজ আগামী দিনগুলোতে তাদের ভালোভাবে থাকার জন্য রসদ যোগাবে, এমনকি তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী পাবে এবং রাজসুখ অনুভব করবে। সি ইভেন অ্যাকুইজড হিম অফ এ কাওয়ার্ডিস অ্যান্ড ফিকলেসনেস ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, তিনি তার এরকম সিদ্ধান্তের জন্য তাকে কাপুরুষ এবং অস্থির চিত্তের মানুষ বলে অভিযুক্ত করতে লাগলেন। এখানে এই কাওয়ার্ডিস কথার অর্থ হলো কাপুরুষতা, আর এখানে ফিকলেসনেস কথার অর্থ হলো অস্থির চিত্ত, আর ডিসিশন কথার অর্থ হলো তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত। আর এখানে যে অ্যাকুইজড বলা হয়েছে, এই অ্যাকুইজড কথার অর্থ হলো অভিযুক্ত করা। সি অলসো টোল্ড হিম, তিনি আরও বললেন তাকে, হাউ প্র্যাকটিসেবল ইট উড বি টু লে গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রোমস, তিনি আরও তাকে বোঝালেন যে এই যে ঘটনার দায়, এই ঘটনার দায়টা এই ঘোড়সাওয়ারের মাতালদের ওপর চাপিয়ে দেওয়া যাবে। হু, যারা ওয়ার স্লিপিং ইন দ্য কিংস চেম্বার, যারা রাজার চেম্বারে ঘুমাচ্ছে বা রাজা যেখানে ঘুমিয়ে আছেন সেই জায়গায় ঘুমাচ্ছেন। সো ম্যাকবেথ টুক দ্য ডেঞ্জার ইন হিজ হ্যান্ড, এরপর ম্যাকবেথ তার হাতে তরলটা নিলেন। সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডানকান স্লেপ্ট, তিনি আস্তে আস্তে ডানকানের ঘরে গেলেন। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, যেই তিনি বেড চেম্বারের দিকে এগোনোর চেষ্টা করলেন, অর্থাৎ রাজা যেখানে শুয়ে আছেন সেখানে, হি ভিজুয়ালাইজড তিনি দেখতে পেলেন অ্যানাদার ডেঞ্জার আরও একটা তরোয়াল, হ্যাঙ্গিং ঝুলছে ইন দ্য এয়ার বাতাসের মধ্যে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম তার হ্যান্ডেলটা তার দিকে রয়েছে, অ্যান্ড এবং দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে, অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ডেঞ্জার ওই যে ছোড়াটা রয়েছে ছোড়াটার কাছ থেকে। এটা যদি খুব সহজে মানে বলা যায়, ঠিক এরকমভাবে বলা যেতে পারে যে ম্যাকবেথ যখন রাজার শোবার ঘরের দিকে এগোচ্ছেন তখন তিনি দেখলেন যে একটা তলোয়ার বাতাসে ভাসছে, আর বাতাসে ভেসে সেই তলোয়ারের ডগা দিয়ে আস্তে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরছে, আর যে হাতলটা রয়েছে সেই হাতলটা তার দিকে ঘোরানো রয়েছে। এখানে সফটলি স্টোল, এই সফটলি স্টোল কথার অর্থ হলো পা টিপে টিপে হাঁটা। ভিজুয়ালাইজড কথার অর্থ হলো তিনি দেখতে পেলেন। এখানে ডেঞ্জার বলতে তলোয়ারটা কথা বলা হয়েছে, তলোয়ার বা ছুরি। হ্যাঙ্গিং কথার অর্থ হলো ঝুলছিল। আর পয়েন্টেড বলতে নির্দেশ করা এখানে, টুয়ার্ডস দিকে। এবার ড্রপস কথার অর্থ হলো ফোঁটা ফোঁটা। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাস্প দ্য ডেঞ্জার,
ম্যাকবেথ চেষ্টা করলো ওই ছোড়াটাকে ধরার। এখানে গ্র্যাবস কথার অর্থ হলো ধরা। ইট ফেডেড, এটা মিলিয়ে গেল ইনটু দ্য এয়ার, বাতাসে। অর্থাৎ এখানে ম্যাকবেথ যখনই চেষ্টা করলেন ওই ছোড়াটাকে ধরতে, অর্থাৎ যে তলোয়ারটা রয়েছে তলোয়ারটা ধরতে, সেই সময় সেটা বাতাসে মিলে গেল। ইট ওয়াজ অনলি এ ফ্যান্টাম, এটা একটা ছায়ামূর্তি, সত্যিকারের কোনো তলোয়ার বা ছুরি ওটা নয়। ক্রিয়েটেড ফ্রম হিজ হট, যেটা তৈরি হয়েছে তার শরীরের অত্যন্ত প্রেসারের জন্য, বা যে কাজটা তিনি করতে চাচ্ছেন, একটা খুন করতে যাওয়া অত সোজা কাজ নয়, তাই এই কাজটা করতে যাওয়ার জন্য শরীর যেন তার একটা অন্যরকমভাবে কাজ করছে, তার মধ্যে হার্টবিট বেড়ে গেছে। অ্যান্ড অপ্রেসড ব্রেইন ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, তিনি নিজের হাতে যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজের যে প্রেসার, এই প্রেসারের কারণে তার শরীর গরম হয়ে পড়েছে। শরীর গরমের কারণেই জন্যই হয়তো বা তার সামনে এরকম একটা ছুরি বা তলোয়ার সে লক্ষ্য করছে। এখানে অপ্রেসড কথার অর্থ হলো পীড়িত। পীড়িত বলতে এখানে ব্রেনের ওপর একটা প্রেসার পড়ার কথা বলা হয়েছে। ওভারকামিং হিজ ফেয়ার, তিনি তার ভয়কে কাটালেন। ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের রুমে প্রবেশ করলেন। স্লিউ দ্য হেল্পলেস কিং, তিনি সাহায্যহীন এই রাজাকে হত্যা করলেন। উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ডেঞ্জার, তার ওই ছুরিটা দিয়ে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যেই তিনি চেষ্টা করলেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার, ওয়ান অফ দ্য গ্রুমস, ঠিক সেই সময় একজন রক্ষী, হু ওয়ার স্লিপিং, যিনি ঘুমাচ্ছিলেন, ইন দ্য চেম্বার, রাজা যেখানে ঘুমোচ্ছিলেন সেই ঘরে, লাফড, হাসলেন, অ্যান্ড ক্রাইড আউট, চিৎকার করে উঠলেন, মার্ডার, ফর হুইচ, এই কারণের জন্য, বোথ অফ দেম ও কাফ, দুজনেই জেগে গেল। বাট দেন, তারপর, ওয়ান অফ দেম সেইড, অন্যজন বলল, গড ব্লেস আস, ভগবান আমাদের মঙ্গল করুক। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, অন্য আরেকজন বলল, আমিন। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, তারপর তারা আবার ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন, ম্যাকবেথও চেষ্টা করলো আমিন বলার। বাট দ্য ওয়ার্ডস সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, কিন্তু তার কণ্ঠ যেন রোধ হয়ে গেল, এটাকে তিনি আর বলতে পারলেন না। এই স্ট্রাক কথার অর্থ হলো আটকে যাওয়া, তার গলায় যেন আটকে গেল। হি কুড নট আটার, তিনি কোনো মতেই চেষ্টা করে আমিন আর বলতে পারলেন না। হি ফেল দ্যাট, তিনি অনুভব করলেন, হি হেয়ার, তিনি শুনতে পাচ্ছেন, এ ভয়েস, একটা গলার কণ্ঠ, হুইচ সেইড, যেটা বলছে, স্লিপ নো মোর, আর ঘুমিও না, ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নিউরিসেস লাইফ, যে নিষ্পাপ ঘুম জীবনকে পুষ্ট করে। সোজাভাবে এই মানেটা বলতে গেলে এরকমভাবে বলতে হবে, তার মনে হলো তিনি যেন একটা কণ্ঠস্বর শুনলেন, আর ঘুমিও না, যে নিষ্পাপ ঘুম জীবনকে আনন্দ দেয়, আরাম দেয় বা পুষ্ট করে, ম্যাকবেথ সেই ঘুমকে হত্যা করেছে। গ্লানিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্লানিস ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ার ফোর কডোর শ্যাল দেয়ার ফোর স্লিপ নো মোর, তাই কডোর আর ঘুমাবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথও আর ঘুমাবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলেন। হু, যিনি, বাই নাও হ্যাড স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেইল্ড ইন হিজ অবজেক্ট, তিনি তখনও এটা ভাবলেন যে তার স্বামী হয়তো যে কাজটা করতে গিয়েছিলেন সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট দ্যাট সি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, তিনি এমন উদাসীনতায় ফিরে এলেন যে তার স্ত্রী তাকে গালমন্দ করতে লাগলেন। এখানে এই ডিস্ট্রাক্টেড কথার অর্থ হলো উদাসীনতা, রিপ্রোচড কথার অর্থ হলো গালমন্দ করা। অ্যান্ড সেন্ড হিম টু ওয়াশ হিজ হ্যান্ড অফ দ্য ব্লাড দ্যাট স্টেইন দেম, যে রক্ত তাকে কলঙ্কিত করেছে সেই রক্তটাকে তিনি ধোয়ার জন্য পাঠালেন। মিনওয়াইল, ইতিমধ্যে, সি টুক দ্য ডেঞ্জার, তিনি ওই ছোড়াটাকে নিলেন, টু স্টেইন দ্য চিক্স অফ গ্রুমস উইথ ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, ইতিমধ্যেই তিনি ছোড়াটাকে নিলেন এবং ছোড়াটাকে নিয়ে সেই সমস্ত রক্ষীদের গালে রক্ত মাখিয়ে দিয়ে তাদের হাতে ছোড়াটাকে ধরিয়ে দিয়ে চলে এলেন, যাতে তারা দোষী সাব্যস্ত হয়। এখানে গিল্ট কথার অর্থ হলো দোষ, আর চিক্স কথার অর্থ হলো গাল। ডে ব্রোক অ্যান্ড উইথ ইট ওয়াজ ডিসকভারি অফ দ্য মার্ডার, ডে ব্রোক সকাল হলো, অ্যান্ড উইথ মানে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে, ইট ওয়াজ দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার,
এই মৃত্যুর খবরটা সকলেই জানাজানি হয়ে গেল। অর্থাৎ এই যে মার্ডার করা, খুনের যে ঘটনাটা, সেই খুনের ঘটনাটা সকলের কাছেই জানাজানি হয়ে গেল। এবং যদিও ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী, শোড দেখালো দেয়ার আউটমোস্ট গ্রিফ, তাদের শোকের বিষয়টা, অর্থাৎ রাজা মারা গিয়েছে, তারা অত্যন্ত শোকার্থ, এই ব্যাপারটা তারা দেখালো লোকজনের কাছে। এবং দ্য এভিডেন্স অফ মার্ডার, এই মার্ডারের যে তথ্য প্রমাণ, এভিডেন্স মানে হচ্ছে তথ্য প্রমাণ, ওয়ার সাফিসিয়েন্টলি, যথেষ্টই ছিল, স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস, ওই রক্ষীদের বিরুদ্ধে। মার্ডারের যে তথ্য প্রমাণ ছিল ওই গ্রুমসদের বিরুদ্ধে, এটা কেন? তার কারণ যখন ম্যাকবেথ মার্ডার করে এসেছিলেন সেই সময় সেই ছুরিটা নিয়ে গিয়ে ম্যাকবেথের স্ত্রী ওই রক্ষীদের গালে রক্ত লাগিয়ে দিয়েছিল এবং তাদের হাতে ছুরিটা ধরিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা প্রত্যেকে এসে প্রত্যক্ষ করেছিল, এটাই ছিল তথ্য প্রমাণ। তথাপি দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, তথাপি এই সন্দেহের ব্যাপারটা ম্যাকবেথের উপরেই পড়লো। সন্দেহের ব্যাপারটা মানে ম্যাকবেথই যে খুন করেছে এই ঘটনাটা সকলেই দোষারোপ করলো। ডানকানস টু সন ফ্লিড ইমিডিয়েটলি, ডানকানের দুই পুত্র তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। এই ফ্লিড কথার অর্থ হলো পালিয়ে যাওয়া। ম্যালকম, তার বড় ছেলে, দ্য এল্ডার, ডানকানের যে বড় ছেলে ম্যালকম, শর্ট ফর রেফিউজি ইন ইংলিশ কোর্ট, তিনি ইংল্যান্ডের রাজার কাছে আশ্রয় নিলেন। হোয়াইল ডোনাল্ড বেইন দ্য ইয়াঙ্গার সন ফ্লিড টু আয়ারল্যান্ড, আর তার ছোট ছেলে ডোনাল্ড বেইন সে পালিয়ে গেল আয়ারল্যান্ডে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং, রাজার মৃত্যুতে, দ্য থ্রন বিং ভ্যাকেটেড, রাজ সিংহাসন শূন্য হয়ে পড়ল। অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, ছেলেদেরও খুঁজে পাওয়া গেল না। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট হেয়ার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, এই জন্য ম্যাকবেথই স্কটল্যান্ডের পরবর্তী রাজা হলেন। এখানে ক্রাউন কথার অর্থ হলো রাজপথে অভিষিক্ত হওয়া বা রাজার সিংহাসনে বসা। দাস দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার্ড সিস্টার, তাই এই ডাইনি বোনেদের যে ভবিষ্যৎবাণী ওয়াজ লিটারেলি অ্যাকমপ্লিশড, অক্ষরে অক্ষরে মিলে গেল। এই অ্যাকমপ্লিশড কথার অর্থ হলো মিলে যাওয়া, লিটারেলি কথার অর্থ হলো অক্ষরে অক্ষরে। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন, ম্যাকবেথ এবং তার রাজা কুড নট ফরগেট, ভুললেন না, প্রফেসি অফ দ্য ওয়েড সিস্টার্স, এই ভুতুরে বোনেদের যে ভবিষ্যৎবাণী, এখানে প্রফেসি কথার অর্থ হলো ভবিষ্যৎবাণী। দ্যাট যে যদিও ম্যাকবেথ উড বি দ্য কিং, ম্যাকবেথ যদিও রাজা হবেন বা রাজা হয়েছেন ওই স্কটল্যান্ডের, বাট কিন্তু দ্য চিলড্রেন অফ ব্যাংকাও, ব্যাংকাওয়ের যে সমস্ত পুত্ররা রয়েছে, নট অফ ম্যাকবেথ উড বি দ্য কিং আফটার হিম, ম্যাকবেথের মৃত্যুর পর ম্যাকবেথের পুত্র সন্তানরা রাজা হবেন না, রাজা হবেন ব্যাংকাওয়ের পুত্র সন্তানরা। এই যে ভবিষ্যৎবাণী করেছিল ওই ডাইনি বোনেরা, সেই কথাটা ম্যাকবেথ এবং তার স্ত্রী কখনোই এটা ভুলে গেলেন না। দ্য থট দ্যাট দে হ্যাড ডিপ্লিট দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড, দে হ্যাড ডিপ্লিট দেয়ার হ্যান্ডস, তারা তাদের হাত অপবিত্র করে ফেলেছে, উইথ ব্লাড, রক্তের দ্বারা, বাই কমিটিং রেজিসাইড, রাজ হত্যা করে, অনলি টু প্লেস দ্য প্রসপারিটি অফ ব্যাংকাও আপন দ্য থ্রন, শুধুমাত্র জায়গা করে দিতে প্রসপারিটি অফ ব্যাংকাও, ব্যাংকাওয়ের উত্তরাধিকারীদের সিংহাসনে বসাতে। এই ভাবনায় যে হ্যাড র্যাঙ্কড উইথ দেম, তাদেরকে বিরক্ত করে তুলল। এক কথায় এটা সোজা করে বাংলা বললে এরকম বলা যায় যে রাজাকে হত্যা করে রাজরক্তে তাদের হাত অপবিত্র হয়ে পড়েছে, এই কারণেই যে ব্যাংকাওয়ের উত্তরাধিকারীদের সিংহাসনে বসানোর জন্য এই চিন্তাটাই তাদের মনের মধ্যে যেন একটা বিরক্তি ভাব নিল। এখানে রেঙ্কল্ড কথার অর্থ হলো বিরক্তি। সুতরাং দে ডিসাইডেড টু কিল ব্যাংকাও অ্যান্ড হিজ সন ফ্লেন্স, তাই তারা মনস্থির করে ফেললো ব্যাংকাও এবং তার ছেলে ফ্লেন্সকে হত্যা করবে। টু নালিফাই, বিফল করে দেবে, দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার্ড সিস্টার্স, ওই ডাইনি বোনেরা যে ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণীটা। ফর দিস পারপাস, এই কারণে দে অ্যারেঞ্জড, তারা আয়োজন করলো এ ব্যাংকট, এই ব্যাংকট কথার অর্থ হলো প্রীতিভোজ বা যেটাকে বলা হয় পার্টি। টু হুইচ জেটিতে দে ইনভাইটেড, নিমন্ত্রণ করলেন অল দ্য চিফ থেন্স, প্রধান থেন্সদেরকে, অ্যালং উইথ ব্যাংকাও অ্যান্ড ফ্রেন্ডস, এর সঙ্গে ব্যাংকাও এবং তার পুত্রকেও, তার পুত্র বলতে এখানে ব্যাংকাওয়ের পুত্র ফ্রেন্সকেও। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, ম্যাকবেথ কিছু গুপ্তচরকে নিয়োগ করলেন। এখানে অ্যাপয়েন্টেড মানে নিয়োগ করেছিলেন, আর অ্যাসাসিনস কথার অর্থ হলো গুপ্তচর। অ্যান্ড বি সেট দেম অন দ্য ওয়ে ব্যাংকাও অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস,
বিসেট দেম, তাদেরকে রাখলেন, অন দ্য ওয়ে, সেই রাস্তাতে, যে রাস্তাতে ব্যাংকাও এবং তার পুত্র আসবে, সেই রাস্তাতে। দ্য অ্যাসাসিনস পাঞ্চড আপন দেম অ্যান্ড কিল বাঙ্কাও, এই গুপ্তচরেরা দেখলো যখনই ব্যাংকাও এবং তার পুত্র আসছে তখনই তারা তার উপর ঝাঁপিয়ে পড়লো। এই পাঞ্চড কথার অর্থ হলো সবেগে ঝাঁপিয়ে পড়া, কিল্ড ব্যাংকাও, ব্যাংকাওকে তারা মেরে ফেললো। বাট ফ্লেন্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ফ্লেন্স সেখান থেকে পালিয়ে গেল কোনো ক্রমে। মিনওয়েল, ইতিমধ্যে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী, প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট, সঠিক গৃহকর্তা বা গৃহকর্তানী হিসাবে যে কাজটা করা দরকার সেই কাজটা তারা করছেন। উইথ অ্যাফাবেল, এই অ্যাফাবেল কথার অর্থ হলো অমায়িক, এবং গ্রেসফুল, সাবলীল, বলছে অমায়িক এবং সাবলীলভাবে, ম্যানার্স মানে ব্যবহার। এখানে এটা বলা হয়েছে যে ইতিমধ্যেই ম্যাকবেথ এবং তার স্ত্রী হোস্ট হিসাবে অমায়িক এবং সাবলীল ব্যবহার করছেন সকলের সঙ্গে। দ্যাট, যে এটাই দেখাতে চাইছেন, কনসলিডেট এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য বাঙ্কেট, এই যে প্রীতিভোজের আয়োজনে সকলকেই এটা দ্বারা তারা শান্ত করে রেখেছিল। এখানে কনসলিডেট কথার অর্থ হলো শান্ত করে রাখা। ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি উইথ দ্য থেন অ্যান্ড নোবেল ম্যান, ম্যাকবেথ খোলামেলা মনে থেন এবং অভিজাতদের সঙ্গে কথা বলতে লাগলেন। অ্যান্ড রিগ্রেটেড, এবং দুঃখ প্রকাশ করতে লাগলেন, দ্য অ্যাবসেন্স অফ দ্য ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকাও, ব্যাংকাওয়ের অনুপস্থিতির কথা বলে। এইরকম অভিনেতা হওয়া খুব কঠিন ব্যাপার, কারণ নিজে হত্যা করতে লোক পাঠিয়ে তিনি আবার ওদের কাছে দুঃখ প্রকাশ করছেন যে কেন আসেননি। নো সোনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুর জন্য দুঃখ করতেই, হুম হি ওয়াজ মিসিং ইন দ্য বাকেট, যে বন্ধুর জন্য দুঃখ করছে, যে বন্ধুটা এখন এই পার্টিটা নেই, ম্যাকবেথ স দ্য গোস্ট অফ ব্যাংকাও, ম্যাকবেথ দেখতে পেল তার ছায়ামূর্তি, ব্যাংকাওয়ের ছায়ামূর্তি, অকুপিং দ্য সিট রিজার্ভ ফর হিম, যে জায়গাটা ব্যাংকাওয়ের জন্য আগে থেকে সংরক্ষিত করে রাখা ছিল। তো এটার মানে হলো যে ভোজন সভায় অনুপস্থিত বন্ধুর জন্য বিলাপ, অর্থাৎ দুঃখ প্রকাশ শেষ না হতেই দেখতে পেল যে ব্যাংকাওয়ের জন্য যে চেয়ারটা রাখা ছিল সেই চেয়ারটাতে ব্যাংকাওয়ের ছায়ামূর্তি, অর্থাৎ ব্যাংকাওয়ের ভূত বসে আছে। অ্যাট দিস হরাইবল সাইট, এরকম একটা ভয়ঙ্কর দৃশ্যে, হিজ চিক্স বিকাম হোয়াইট ফেয়ার, তার মুখ যেন একেবারে সাদা হয়ে গেল ভয়ে। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড, তিনি অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে গেলেন। উইথ হিজ আইজ, তার চোখগুলো ফিক্সড আপন দ্য গোস্ট, ব্যাংকাওয়ের যে ছায়ামূর্তি আছে ছায়ামূর্তির দিকে। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেল স নাথিং, কিন্তু তার স্ত্রী এবং অন্যান্য যে সমস্ত অভিজাতরা রয়েছে তারা কিছু দেখতে পেলেন না। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু তাকে অর্থাৎ ম্যাকবেথকে ওই খালি চেয়ারের দিকে এক দৃষ্টি চেয়ে থাকতে দেখা গেল। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন, তারা এটাকে তার মতিভ্রম বলে মনে করলো। ডিস্ট্রাকশন কথার অর্থ হলো মতিভ্রম। লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোস্ট হিম, লেডি ম্যাকবেথ তাকে তিরস্কার করতে লাগলেন, এখানে রিপ্রোস্ট কথার অর্থ হলো তিরস্কার করা। অ্যান্ড টোল্ড হিম, তাকে বললেন, ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, এটা সেই একই ঘটনা, হুইচ যেটা, মেড হিম সি দ্য ডেঞ্জার, তিনি দেখেছিলেন যেটাতে, ইন দ্য ইয়ার বাতাসের মধ্যে, হোয়েন হি অ্যাবাউট টু মার্ডার ডানকান, যখন তিনি ডানকানকে হত্যা করতে গিয়েছিলেন। বাট কিন্তু ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য গোস্ট অফ ব্যাংকাও, কিন্তু ম্যাকবেথ এই ব্যাংকাওয়ের ভূতটাকে ক্রমাগত দেখতে লাগলেন। গেভ নো হিড, কোনো পাত্তাই দিলেন না, অল দ্য নোবেল ম্যান কুড সে, তার বাড়িতে যে অভিজাত লোকরা এসেছে তাদের কথায়, মানে অভিজাতদের কথায় কোনো রকম কোনো গুরুত্ব না দিয়ে তিনি এক দৃষ্টিতে ব্যাংকাওয়ের ভূতের দিকে তাকিয়ে রইলেন। অ্যান্ড অ্যাড্রেসড দ্য গোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, এবং ওই ভূতকে উদ্দেশ্য করে তিনি ডিস্ট্রাক্টেড হয়ে, হতাশ হয়ে বিভিন্ন ধরনের কথা বলতে লাগলেন। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ এটাই ভয় পেলেন যে এই ভয়ঙ্কর গোপন কথাটা হয়তো সকলের কাছে জানাজানি হয়ে যাবে। ইন গ্রেট হেস্ট, খুব তাড়াতাড়ি করে ডিসমিস দ্য গেস্টদেরকে বিদায় করলেন, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, এই ম্যাকবেথের অসুস্থতার কথা জানিয়ে। মানেটা দাঁড়ালো এটাই যে ভয়ঙ্কর গোপন সত্যটি ফাঁস হয়ে যেতে পারে, এই জন্য লেডি ম্যাকবেথ এই ম্যাকবেথের অসুস্থতার দোহাই দিয়ে অতিথিদের তার বাড়ি থেকে খুব দ্রুত বিদায় করে দিলেন। সেকেন্ড পার্ট এইটুকুই, দেখা হবে পরবর্তী নেক্সট পার্টে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।